আছেন? এই ঘটনাটি আমার পাঠানো প্রথম ঘটনা। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার নাম শুভ বণিক। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সিএসই পড়ছি। আমার মানিকগঞ্জের আমি স্থায়ী বাসিন্দা। ঘটনাটি আমাদের বাসায় এক কাজের লোকের কাছ থেকে শোনা। তিনি পটল বিলের পাশেই থাকেন। মানিকগঞ্জের এই পটল বিলের নানা কাহিনী সবারই জানা। এই পটল বিলকে ঘিরে নানা ঘটনা এখন মানুষের মুখে মুখে শোনা যায়। কিছুদিন আগ পর্যন্ত কোনো বাচ্চা মারা গেলে ওই পটল বিলে কবর দেয়া হতো। রাত 10টার পর থেকেই জায়গাটা কেমন হয়ে যায়। ঘটনাটি আজ থেকে 20 বছর আগের। ঘটনাটি ওনার মুখ থেকে যেভাবে শোনা আমি সেভাবে লিখছি। লোকটি ছিলেন একজন ফেরিওয়ালা। তিনি ওই কাজের লোকের পাশের বাসায় থাকতেন। সারাদিন সে ঘুরে ঘুরে নিজের হাতে বানানো পাপোশ এবং ঝাড়ু বিক্রি করতেন। একদিন তার পণ্য বিক্রি করা শেষে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায় এবং হঠাৎ প্রচুর ঝড় শুরু হয়ে যায়। বাসা তখনও অনেক দূরে। বাধ্য হয়ে তিনি আশপাশে আশ্রয়ের জায়গা খুঁজতে থাকেন, কিন্তু তার আশেপাশে কোনো বাড়ি ঘর ছিল না। বেশ খানিকটা দূরে একটি মাত্র খোলা ঘর তার চোখে পড়ল। সে তার মালপত্র নিয়ে দৌড়ে সেই ঘরটিতে আশ্রয় নিল। ঝড় ক্রমশ বাড়তে লাগলো। খুব ক্লান্ত থাকায় সে নিজের অজান্তে কিছু একটার মধ্যে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ল। তখন প্রায় রাত হয়ে গেছে। বাইরে বৃষ্টি তখনও চলছে। তার ঘুম ভাঙলো। এতক্ষণে সে খেয়াল করলো যে তার জামা কাপড় ভেজা এবং তার বেশ ঠান্ডা লাগছে। অতঃপর সে মৃদু আলোর ঝলকানিতে বুঝতে পারলো যে সে এতক্ষণ একটা মানুষের পাশে হেলান দিয়ে শুয়েছিল, কিন্তু লোকটি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে এবং শরীরটা গরম করার জন্য তার খুব সিগারেট খেতে ইচ্ছে করলো। তখন তার মনে পড়লো যে তার পকেটে সিগারেট আছে, কিন্তু দেশলাই নেই। তখন সে ভাবলো পাশে ঘুমিয়ে থাকা লোকটিকে জিজ্ঞেস করলেও তো থাকতেও পারে। সে লোকটির কাছে আগুন চাইলো। লোকটি তার মুখের চাদর না সরিয়েই ঘুমের ঘোরে তাকে একটা দেশলাই দিল এবং ফেরিওয়ালা সিগারেটটি ধরিয়ে দেশলাইটি ফেরত দিল এবং লোকটি ওইভাবেই শুধু হাত বাড়িয়ে দেশলাইটা নিয়ে পাশে রেখে দিল। ফেরিওয়ালা সিগারেট খেতে খেতে কথা বলল, কিন্তু লোকটি কোনো সাড়া না দেয় সে ভাবলো হয়তো লোকটি ঘুমিয়ে পড়েছে। এই ভেবে সেও একটু পরে ঘুমিয়ে পড়লো। সকালবেলা তার ঘুম ভাঙলো একজন ডোমের ডাকে। ডোম তাকে জিজ্ঞেস করলো যে এইখানে কি করছেন। লোকটি বলল যে গত রাতে প্রচুর ঝড়ের কারণে আমরা কোথাও জায়গা না পেয়ে এই ঘরটিতে আশ্রয় নিয়েছি। এখন সকাল হয়েছে, আমি চলে যাব। লোকটি তার পাশে তাকিয়ে দেখে যে লোকটি রাতে তাকে দেশলাই দিয়েছিল সে তখনও মুখ ঢেকে ঘুমাচ্ছে। পরে ফেরিওয়ালা ডোমটিকে ডেকে বলল যে গত রাতে সমস্ত ঘটনা খুলে বলল। ডোমটি হেসে বলল যে তুমি কি মজা করছো আমার সাথে? রাতের নেশার ঘরে ছিলে? লোকটি জিজ্ঞেস করলো কেন? উত্তরে ডোমটি বলল যে ঘুমন্ত মানুষটির শরীরটা থেকে কাপড়টা টেনে সরিয়ে ফেরিওয়ালাকে দেখালো এবং বলল এই ঘরটি লাশ কাটা ঘর। ফেরিওয়ালা দেখলো যে সে লোকটিকে ঘুমন্ত অবস্থায় যে ভেবেছিল সেটি আসলে একটি লাশ। পেট কাটা, নাড়ি ভুড়ি প্রায় বের করা, ছোট ছোট এবং তার গায়ে অনেক কোপের দাগ ছিল। এই ঘটনা দেখে তার পায়ের নিচ থেকে মাটি যেন সরে গেল। সে সামলাতে পারল না যে লাশটি কিভাবে গত রাত্রে এখানে তাকে দেশলাই দিল। পাশে থাকা সেই লোকটির দেশলাই দিয়ে সিগারেটের ছাই দেখে সে নিজে যেন ধরানো সিগারেটের ছাই দেখে যেন নিজের দুই চোখকে বিশ্বাস করতে পারলো না। বাসায় গিয়ে সে ঘটনাটি খুলে বলল, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করলো না। ওই দিন তার প্রচুর জ্বর আসে। 3 দিন পর লোকটি মারা যায়। ঘটনাটি পড়ে শোনালে ভালো লাগবে। আপনারা চাইলে পটল বিল সম্পর্কিত অনেক ঘটনা আপনাদের জানাবো। ভালো থাকবেন এবং ধন্যবাদ। শুভ বণিক, মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা পটল বিলের যদি ঘটনা থাকে তাহলে আমাদের পাঠান, এবং যারা যারাই জানেন না কেন তারা লিখে পাঠাবেন অবশ্যই আমাদেরকে। যদি সেই রকম কোনো ভয়ঙ্কর জায়গা হয় আমরা সেখানে ভিজিটও করতে পারি। সো অবশ্যই জানিয়ে দিন যে কি আছে পটল বিল সম্পর্কে কি জানেন এবং এই ঘটনাটি কেমন লাগলো সেটা জানিয়ে আমাকে SMS পাঠাতে ভুলবেন না। আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতিতে। বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। এবং ফেসবুকে বেশ কিছু কমেন্ট আসছে, সেগুলো আমরা ফিরে এসে পড়বো। আপাতত চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তির .0 FM।
আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথিরা এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফুড এফএমে। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের এখানে লিখছেন। আবির আমাদের এখানে লিখছেন এবং লাশের গল্পটা তার কাছে খুব ভালো লেগেছে সেটা তিনি জানিয়েছেন। আহ, এছাড়াও রুবেল আমাদের লিখেছেন জামালপুর থেকে, তিনি শুনছেন ফেসবুকের গুলো পড়ছি। হাসান লিখেছেন যে অনেক ভয় লাগছে। এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদেরকে রিফাত লিখেছেন সবগুলো স্টোরি অসাধারণ ছিল। এছাড়াও নাইম আমাদের সাথে এসএমএস করেছেন এবং এবং আমাকে বলছেন যে আহ, যে স্টোরিটা কিছুক্ষণ আগে পড়লেন সেটা শুনে আমার এখন ভয় লাগছে। আচ্ছা, নাহিদ শাহরিয়ার সাব্বির আমাদের এখানে লিখছেন। এছাড়াও আমাদের এখানে লিখছেন, দেখতে পাচ্ছি মিজানুর রহমান লিখছেন পটল বিয়ের কাহিনীটা দারুণ। আমাদেরকে আহ, শাহি শাহনীলা রহমান মৌমিতা আমাদের এখানে লিখছেন যে ভালো লাগছে। এছাড়াও আমাদের এখানে দেখতে পাচ্ছি অ্যাঞ্জেলা জুই বিশ্বাস আমাদের এখানে লিখছেন আজকের ঘটনাগুলো রিয়েলি অসম। এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদেরকে মনিরুল ইসলাম বলেছেন আমরা তিনজন মিলে বড়াল নদীর পাড়ে বসে শুনছি। তো আমাদের যেটা মনে হয় যে গরমের মধ্যে এই নদীর পাড়ে বসে শোনা বা খোলা জায়গায় বসে ভূত এফএম শোনার আইডিয়াটা কিন্তু খারাপ না। এবং কারো ডিস্টার্বও হয় না। টেলিভিশন বা অন্য কোনো কিছু দেখলে যেরকম আলো টালোর ব্যাপার থাকে, এখানে কোনো ব্যাপার নাই। জাস্ট আপনি শুনতে পারেন নিজের মতো করে। এবং আমার কাছে মনে হয় যে আজকের ঘটনাগুলো জমজমাট লাগবে। এখন যে ঘটনা শোনাবো এই ঘটনাটা আমি নিজেই এই ঘটনা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। এবং মানে আল্লাহর দুনিয়ায় অনেক কিছু ঘটে এবং আল্লাহ সবচেয়ে ভালো জানেন। তো যিনি এসছেন আমাদের একজন, আপনি আপনার নামটা প্লিজ একটু বলবেন। জি জি, আমার নাম আলমগীর সরকার। জি, আলমগীর সরকার। এবং আলমগীর সরকার, আপনি যে ঘটনাটা বলবেন সেটা হচ্ছে 40-এর দশক না 50-এর দশক? 40-50-এর দশক। 40-50-এর দশকের ঘটনা। তো অনেক 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 পুরনো। এবং আপনি যেটা বলছেন, আপনি নিজে এখন কি করেন? আমি একটা সেনা কলেজে জব করি। আচ্ছা, তো আমরা আপনার ঘটনায় চলে যাই। এবং আপনার যে ঘটনাটা ঘটেছে এই ঘটনার জায়গাটা কোথায়? জায়গাটা গাইবান্ধা। গাইবান্ধা আপনার গ্রামের বাড়ি। এবং আপনি বলছিলেন ঘটনাটা খুব অদ্ভুত বলে এতগুলো প্রশ্ন করছি। আপনি বলছিলেন যে আপনাদের এলাকার সবাই, এলাকার সেই সময় যারা মুরব্বী ছিলেন বা তারা অনেকে তাদের মুখে শোনা, আমার নানার একদম সামনে উনি এটা আপনি কত বছর আগে শুনেছিলেন এই তো ঘটনাটা? আমরা তখন ছোটবেলায় ঘটনাটা শুনেছি। আমি প্রায় 30-35 বছর 30-35 বছর আগে আপনি এই ঘটনাটা শুনেছেন এবং সেই ঘটনাটা এখন আপনি আমাদের সাথে শেয়ার করবেন। খুবই অদ্ভুত ঘটনা বলে এত কিছু বললাম। তো শুনি আপনার ঘটনা। রাসেল ভাই, আমি আমার পরিচয়টা আরেকবার দিচ্ছি। আমার নাম আলমগীর সরকার। আমি এসেছি পূর্ব জোরাইন থেকে। তো আমি ঘটনা চলে যাই। জি। ঘটনাটা 50 দশকের ওই সময় হবে। তো আমার নানার কাছ থেকে শোনা। আমার নানা একটু ব্ল্যাক মিউজিক চর্চা করতো সে আগে থেকেই। তো তার সঙ্গে অনেক বড় বড় ঘটনা আছে, সেগুলো এক সময় এসে শেয়ার করবো। বাট আজকে যে জিনিসটা সেটা তার আমলেরই ঘটনাটা ঘটে গেছে। তো সেই সময় ওই এলাকায় তাদের গ্রামের পাশের গ্রামে আর কি একজন মাতবর শ্রেণীর একজন লোক ছিলেন। তো উনি একটু খুব মানে আছে না ভালো মন্দ মিলেই তো মানুষ, তো উনি একটু মন্দ মানুষই ছিল। মানে উনি সাধারণত যে কোনো জায়গায় সালিশ করতে গেলে হয়তো দেখা গেছে যে ন্যায় বিচার পেত না, বা তারপরে আবার বিভিন্ন ধরনের খারাপ কাজ করে বেড়াইতো, সুদ খাইতো, মানে না এহেন কোনো খারাপ কাজ নেই যে উনি করেননি। যে এলাকার লোকজন তাকে খুবই অপছন্দ করতো। তো একটা সময় উনি মারা যান। তো মারা যাওয়ার পরেই ঘটনাগুলো শুরু হয় তার। তো যেহেতু এই জগতে দুটো লোকের ক্ষেত্রে মানুষের কৌতূহলী থাকে বেশি। এক ভালো, খুব বেশি ভালো হলে তার ক্ষেত্রে লোক বেশি হয়, আবার খুব খারাপ লোক হলে তার ক্ষেত্রে লোক বেশি হয়। তো কোন এক সময় লোকজন তাকে কবরস্থ করে, মানে মারা যাওয়ার পরে কবরস্থ করার পরে ওই দিন সারাদিন ভালো গেল, রাত্রেও ভালো গেল। পরের দিন সকালবেলা যখন তার লোকজন উঠে দরজা খুললেই দেখে যে তার ওই লাশটা তার সামনে, মানে তার যে লোক যে মারা গেছে তার বাড়ির লোকজন যখন দরজা খুললো তখন দেখে যে লাশটা তার ওই কাফন পরানো অবস্থায় লাশটা সামনে। তো এই দেখে তারা তো হতচকিত হয়ে গেল যে কি ব্যাপার, এটা কি হলো। বলতে কবরে গেল, দেখলো যে কবর যেমন কবর তেমনই আছে, কোনো মাটিও সরানো হয়নি, কিছুই সরানো হয়নি, কিন্তু ওখানে লাশ নেই, লাশ হলে তাদের বাড়িতে। তো তখন তারা মনে করলো যে হয়তো ওই লোকটা খারাপ ছিল, বা হয়তো এলাকার লোকজন তো তার শত্রু থাকতেই পারে, হয়তো কেউ এরকম বদমাইশি করে হয়তো এই কাজটা করছে, বা কোনো ভাবে তাকে নিয়ে এসে সামনে রাখতে। তো প্রথম দিন তারা কিছু না মনে করে এলাকার লোকজন আবার জোগাড় করলো, করে দেয় তাকে আবার ওই কবরে, যে কবরে ছিল সেই কবরে রাখছে। একটা সময় তো ওরা রাখে দেওয়ার পরে সারাদিন ভালো গেল, আবার রাত ভালো গেল।
পরের দিন সকালবেলায় উঠে আবার যেই দরজা খুলছে, খুলে দেখে যে ঠিকই ওই ওই লাশটা আবার যেমনকার অবস্থা সেই অবস্থায়। আবার কবরে খবর নিয়ে মানে যে খোঁজ নিয়ে দেখলো, যে দেখে যে কোনো মাটি সরানো হয়নি, কিচ্ছু করানো হয়নি। ওই যেমন কবর সেই রকমই আছে, কিন্তু লাশ নেই। আবার এরা এরা তখন বুঝলো যে না, এখানে তো কোনো সমস্যা, এটা কি বিষয়টা কি, এটা তো তাহলে দেখতে হয়। তো তখন তারা করলো কি, ওই লোকজন ইন টাইম তো এই বাতাসের সাহায্যে তো কথাটা খুবই ঘুরপাক খাচ্ছে, এবং যত দৌড়াচ্ছে তত লোকজন আরো বেশি হচ্ছে, আসতেছে। এই করতে করতে তখন এলাকার লোকজন কয়েক গ্রাম মিলে, তখন তো লোকজন ছিল খুব কম। তা আমার নানাও গেল সেই সময়। তো আমার নানা তখন এই গিয়ে তখন পুরো ঘটনা শুনলো। এরপরে তারা তাদের তাদের ইয়াং বয়সের ঘটনা, তো তখন তারা এরকম লোকজন জোগাড় করে তারা ওই কবরে গিয়ে আবার এটাকে কবরস্থ করলো। ওই কবরে করার পর আমার নানা এবং আরো সব লোকজন মিলে ওরা বললো যে আচ্ছা ঠিক আছে, দেখি আমরা এ, এই পাহারা থাকবো আজকে রাস্তায়, কে এই কাজটা করতেছে, মানুষ না কে, বা হতে পারে কেউ কেউ বলতেছে দিনের কাজ হতে পারে, কেউ কেউ বলতেছে হয়তো মানুষই করতেছে, তার কোনো শত্রু ছিল এইভাবে। তো যাই হোক, তারা মোটামুটি বেশ কিছু লোক মানে লাঠি টাঠি নিয়ে, কেউ লাঠি নিয়ে ওই গোরস্থানের উপরে তো গাছ থাকে, কিছু সাধারণত অনেক পুরনো গাছ টাছ থাকে, কেউ কেউ গাছে উঠে থাকলো, আবার কেউ কেউ ঝোপঝাড় আড়ালে বিভিন্ন ভাবে কেউ কেউ এরকম অ্যাটেম্প নিয়ে থাকতো। তো একটা সময় এই রাত্র প্রায় 8টা 9টা থেকে তারা শুরু করছে পাহারা দেওয়া। ঠিক যখন 10টা বাজে, 11টা বাজে, 12টার সময় এরকম চাঁদনি রাত, ওরা তখন টের পেলো, যে দেখলো যে যে মানে মনে হলো যে আসমান থেকে কোন 3জন লোক জুব্বা পরা, একদম ফর্সা, 30-35 হাত লম্বা এরকম। তো দেখলো যে 3জন লোক এসে ওই কবরটার পাশে 3টে জায়গায় তারা নিল, মোড় নিল। একজন পায়ের কাছে গেল, একজন সিনা বরাবর, আর একজন মাথার কাছে। তো এরা দেখে তো, এরা তো মানে কি পাহারা দিবে আর কি অনেকেই তো ভয়ে পালাইছে, মানে যারা একটু ভীতু টাইপের লোক। আর যারা সাহসী তারা দেখতেছে যে কি করা যায়। তো যখন তারা লাঠি টাঠি নিয়ে তখন দেখতেছে যে যে যখন ওই মাঝখানের যে লোকটা, উনি সিনার উপরে যখন ওই হাত দিল, দেখে যে আপসায়া ওই মুদ্রাটা তার মানে হাতের উপরে উঠে আসলো। তো এইটা যখন দেখছে, এই দেখার পরে তখন তারা সব কেউ যারা যারা যেখানে ছিল আপসায়া পড়ে গেছে, ওখানেই ফেন্ট হয়ে গেছে সবাই। কিছু লোক তো পালাই গেছে আগেই, আর যারা ছিল তারা ওখানে পড়ে গেছে, পড়ে যায় মানে একদম সেন্সলেস অবস্থায়। তো পড়ার পরে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে সেই সময়, যে তারা প্রত্যেকটা লোকে যারা বাড়িতে গিয়ে ঘুমাইছে তারাও স্বপ্ন দেখছে, এবং এখানে যে কয়জন ছিল তারাও দেখে স্বপ্ন দেখে, একই সেম ঘটনা। তাদেরকে বলা হচ্ছে যে এই লোকটি এত চরম খারাপ লোক ছিল, তোরা যদি এখানে তাকে 100বারও যদি তোরা কবরস্থ করিস, 100বার ওই লাশটা তোদের বাড়িতেই যাবে। এটা স্বপ্নে দেখছে। এটা স্বপ্নে দেখছে তারা। এবং ওই দিনও কিন্তু রাত্রে 3য়বারের মতো আবার লাশটা তাদের বাড়িতে ঠিকই গেছে, মানে আচ্ছা। তাদের বাড়িতে গেছে, এবং যাওয়ার পরেই ধুমকিটা দিচ্ছে যে যে এরপরে যদি তোরা আবারও দিস, তাহলে এই লাশ ততবারই যাবে তোদের বাড়িতে, যে এর লাশ এখানে গ্রহণ হবে না, মানে গ্রহণ করা যাবে না, হবে না। তো তখন বলছে যে তাহলে তখন তারা বলতেছে যে হ্যাঁ, একটা বুদ্ধি আছে, এই লোকটা যেখানে তোরা কবরস্থ করছিস, এই গোরস্থানের মধ্যেই এই পাশেই একজন বুজুর্গ লোকের, অলি আল্লাহর একজন মানে কবর আছে। তো আমাদের রাসেল ভাই, এটা স্বাভাবিক, আমাদের মুসলমান ধর্মেও আছে যে কোনো বুজুর্গ বা অলি আল্লাহ থাকে, তার আশেপাশে 40 গজের মধ্যে কোনো সাধারণত কবর আজাব হয় না। এটা আমরা আমি বিশ্বাস জানি না। হ্যাঁ, আমরা এটা বিশ্বাস করি, এটা আমাদের একটা আছে। তো এই সময় তারা যখন তাকে বলল যে তোরা এখান থেকে 50-60 গজ দূরে একটা জায়গা দেখা দিল, প্রায় নদীর কাছাকাছি, বললো যে ওখানে যে তোরা যদি তাকে রাখতে পারিস কবর দিয়ে, তাহলে তোরা তো রেহাই পাবি, না হলে এখানে রাখলে যতবার রাখবি ততবারই তোদের বাড়ি যাবে। তো তখন তারা একটা সময় এই এই জেগে গেল, মানে তারা সবাই কেউ কেউ হয়ে গেল, হুঁশ ফিরে আসলো। এসে তখন তারা যে যার মতো পাচ্ছে বাড়িতে, যাত্রার বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে কোন রকমের রাতটা কাটাইতে, দেখে যে পরের দিন সকালবেলা দেখে যে ওই ঠিক হুবহু লাশটা তাদের বাড়িতে পাওয়া গেছে। তখন এলাকার লোকজন তো এটা বিরাট একটা সরগোল পড়ে গেল, এবং এলাকার লোকজন বললো যে না, এটা তো স্বাভাবিকভাবে নেওয়া যায় না। তো এক কথা দুই কথা সবার সামনে বললো যে আমি একটা স্বপ্ন দেখলাম, যে এই ওই 3জন এই কথা বলতেছিল এই লাশটা সম্বন্ধে। ও বলতেছে আমিও তো দেখছি, ও বলতেছে আমিও তো দেখছি। এখন সবাই বলতেছে, এমনকি বাড়িতে যারা ছিল তারাও বলতেছে আমরা তো দেখছি এই স্বপ্ন, কি ব্যাপার, এটা ঘটনা নাকি। তখন একটা সময় ওই আমার নানা বললো যে
তখন আমরা ওই তাদের কথা মোতাবেক এই লাশটাকে ঠিক ওই 50-60 গজ দূরে যেখানে বলা হয়েছে ঠিক সেখানে গেলাম, যা ওখানে একটা কবর খুঁড়ে তাকে আবার রাখা হলো। সবচেয়ে বড় মজার ঘটনা মানে মানে দুঃখজনক হলে সত্য যে রাসেল ভাই আমার নানা যারা বললো যে এই লাশটা যখন রাখলো রেখে তারা কিছু দূর এগিয়ে আসছে, মানে পিছনের দিকে তারা তাকায় নেই, এমন ভাবে বিকট শব্দ একটা হলো যে শব্দের চোটে তারা যে পিছনের দিকে তারা এই সুযোগ তারা পায়নি, মানে তারা সোজা দৌড় সামনের দিকে দেখে দৌড়ে। তো ওই দিন আর তারা যায়নি। পরের দিন কেউ বা কেউ তারা গিয়ে দেখে যে ওই কবরটা, আমাদের কবর সাধারণত 2-1 মাসে বা 3 মাসে সাধারণত বৃষ্টি না হলে কবর ভেঙে যাওয়ার কথা না, কিন্তু তারা দেখতে পারলো পরের দিনই যায় দেখে যে কোনো বৃষ্টি নাই, কিছু নাই, শুকনো একটা জায়গা, ঠিক সেখানে যে দেখে যে ওই কবরটা একদম মাটির সঙ্গে মিশে গেছে। মানে মনে হয় না যে এখানে এই কবর বোধহয় আরো 2-4-5 বছর আগে বোধহয় কবর দেওয়া হয়েছে, অথচ কবরটা কিন্তু গতকালকে দেওয়া হয়েছে। এইভাবে তাকে মানে তার একটা হয়। এরপরে নানা তখন তারা অবশ্য বেশ অনেক অনেক এই বিষয়টা এলাকায় আমাদের সেই সময় খুব সবার মুখে মুখে ছিল, এবং কি ওই মুরব্বীরা সেই সময় যারা 2-1 জন আছে তারা ইচ্ছে করলে আমি এখন আপনাকে বলতে পারতাম না, কোনো সমস্যা নেই, কিন্তু অনেকে আবার খোঁজ নিয়ে দেখতে চান। হ্যাঁ হ্যাঁ sure, জায়গাটা আপনি একটু আরেকবার সবাইকে যদি বলে দেন। জায়গাটা আমাদের গাইবান্ধার একটা খোলাটি ইউনিয়ন, আমাদের ইউনিয়নের আমার নানার বাড়ি আর কি ওটা, কিন্তু ঘটনাটা ঘটে তাদের পাশের এলাকায়, মানে নানার পাশের এলাকায় সেই সময় যারা মুরব্বী আছে। এবং আপনার নানা তখন হচ্ছে এরকম যে কোনো ঝামেলা টামেলা হলে উনি? হ্যাঁ, আমার নানা কিন্তু এই কবিরাজি করতো, এই সমস্ত কিছু ব্ল্যাক ম্যাজিক চর্চা করতো আমার নানা। আমরা দেখতাম, আমি মানে ছোটবেলা থেকে অভ্যস্ত নানার সঙ্গে এগুলো থেকে দেখছি। নানার অনেক কিছু কাহিনী আছে, আমি এক সময় পরবর্তীতে বলবো, অনেক বহু ঘটনা আছে আমার কাছে। ওকে, আমি আপনার কাছে আবার হয় ফিরে আসবো। আশা করি ভালো আছেন, কারণ সব সময় আপনি ভালোর দলে থাকেন। আমি আমার পক্ষে স্টুডিওতে এসে ঘটনা বলা সম্ভব না, তাই লিখে পাঠালাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি আপনাদের ভূত এফএমের নিয়মিত শ্রোতা না হলেও অনেক অনেক এপিসোড আমি শুনেছি, তাই আজ নিজের ঘটনা লিখছি। আমি আজ যে ঘটনাটা বলবো তা আমার নিজের সাথে ঘটে যাওয়া ব্যাপার, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার বয়স যখন 4 থেকে 5 বছর, তখন থেকে আমার ঘটনা শুরু হবার কারণ ছিল আমি একটা জিনের হাঁটার রাস্তায় বাধা দিয়েছিলাম। তারপর থেকে ওইটা আমার পিছু ছাড়েনি, আবার কখনো চেপেও ধরতে পারেনি। আমার বয়স 28 বছর। গত 24 বছরে আমার জীবনে অনেক ঘটনা ঘটেছে, তার একটা আপনাকে পাঠালাম। ঘটনা সাল 2011 জানুয়ারি মাস। আমি আমার 2 বন্ধু মিলে কমলাপুর কবরস্থানের কাছে একটা বাসা ভাড়া নিয়ে থাকতাম। বাড়িটি ছিল 6 তলা, আর আমরা থাকতাম ছাদের ওপরেই বাসাটিতে। 2 রুমের বাসাটি নতুন বানানো, তাই জানলার 2-1টা গ্রিল লাগানো বাকি ছিল। তো ঘটনার দিন কাজের চাপ থাকায় অফিস থেকে একটু দেরিতে বাসায় আসি। বাসায় এসে দেখি আমার 2 বন্ধু তখনও বাসায় আসেনি। আমি ওদেরকে ফোন দিলে ওরা আমাকে জানায় যে ওরা আজ বাসায় আসতে পারবে না, তাই রাতে একা থাকতে হয়। রাতের খাবার খেয়ে টিভি দেখতে দেখতে রাত প্রায় 2:15 বেজে যায়। পরদিন অফিস থাকায় ঘুমোতে যাওয়ার ব্যবস্থা করে ওয়াশরুমে যাই। বলে রাখা ভালো, ওয়াশরুমের ছোট জানালাতে তখনও কোনো গ্রিল বা গ্লাস লাগানো ছিল না। ওয়াশরুমে ঢুকেই আমার চোখ যায় কমলাপুর পোর্টের বিপরীতে থাকা একটি গার্মেন্টস এর ছাদে। ছাদের ওপর পানির ট্যাঙ্কির ওপরে কেউ একজন বসে আছে। এসব ব্যাপারে অভ্যস্ত থাকায় আমি তেমন একটা মাথা না ঘামিয়ে কাজ করতে লাগলাম। বাসায় কেউ না থাকলে ওয়াশরুমের দরজাটা হালকা করে চাপানো রেখেই আমরা কাজ করছিলাম, এবং সর্বোচ্চ 1 মিনিট পরে আমি যখন বাসা থেকে উঠে দাঁড়ালাম, দেখলাম দূরে আমি যে জিনিসটাকে দেখলাম সেটা বসা দেখেছিলাম, ঠিক সেটা আমার ওয়াশরুমের সামনের ছাদে বসে আছে এবং ছোট জানালার সামনে পা ঝুলাচ্ছে। আমি খুব ভালোভাবে দেখতে পেলাম ওই জিনিসটার পায়ের পাতা আমার দিকে ঘুরানো, অর্থাৎ পায়ের আঙুলগুলো আমার দিকে ছিল, এবং আঙুল ছিল মাত্র 4টা, যা স্বাভাবিক মানুষের তুলনায় অনেক বড়। এতটা কাছাকাছি চলে আসার কারণে আমি ঘাবড়ে যাই। ভয় পেলেও তখনও মনে সাহস হারায়নি। যা কিছু দোয়া পড়তে জানি তাই পড়তে লাগলাম। দোয়া পড়তে পড়তে যখন ওয়াশরুমের দরজা খুলে যাব, ঠিক দরজা বাহির থেকে দেখলাম যে ছিটকানি লাগানো। তবে আমার সম্পূর্ণ মনে আছে যে আমি দরজা লাগাইনি।
আর এমনও না যে কেউ মজা করে দরজা বাহির থেকে লাগিয়ে দিয়েছে, কারণ ওই দিন আমি ছাড়া বাসায় আর কেউ ছিল না। যখন টানাটানি করেও দরজাটা খুলছিল না, আস্তে আস্তে ভয়টা বাড়তে লাগলো। কি করব বুঝতে পারছিলাম না। কয়েক সেকেন্ড সময় নিয়ে শরীরে যত শক্তি ছিল তাই দিয়ে দরজাটায় একটা লাথি দিলাম। প্লাস্টিকের ডোরের দরজা হওয়ার কারণে দরজাটা ভেঙে যায় আর আস্তে করে খুলে যায়। ওই দিন রাতে সারা রাত লাইট জ্বালিয়ে রেখে বসেছিলাম। ওই ঘটনার পর আমরা বাসা ছেড়ে দেই আর পাশের আরেকটি বাসায় উঠি। বাসা ছাড়লে কি হবে, ওইটা আমার পিছু ছাড়েনি। ফেব্রুয়ারি মাসের কোনো একদিন বিকেলে কমলাপুর ব্রিজ দিয়ে আমি স্টেশনের দিকে যাচ্ছিলাম, গন্তব্য আরামবাগ। আমি ওভারব্রিজ থেকে নামার পর সময় খেয়াল করলাম স্টেশনের লাশ ঘরের সামনে একটা লাশ চাটাই দিয়ে মুড়ে ভ্যানের উপর রেখে দেওয়া। যেহেতু আমি কিছু বিধিনিষেধ মানি এবং যার মধ্যে একটা হচ্ছে যে কোনো লাশের কাছে না যাওয়া, তাই দ্রুত ওখান থেকে চলে আসি। তবে লাশ হয়তো পুরনো হওয়ার কারণে সেখান থেকে গন্ধ আসছিল। আমি দ্রুত যাওয়ার সময় সেই গন্ধটা আমার নাকে লাগে। রাতে বাসায় কেউ থাকবে না জেনে একটু রাত করেই বাসায় ফিরি এবং বেশ কিছু কাজের চাপে বিকেলে দেখা লাশের কথাটা পুরোপুরি ভুলে গেলাম। মেস থাকি, তাই একা থাকার প্রস্তুতি নিলাম। রাত কয়টা বাজে যায় না, হঠাৎ ঘুমের মধ্যে স্বপ্নে সেই লাশটা দেখতে লাগলাম, সাথে গন্ধটা অনুভব করলাম। গন্ধটা এত বেশি পরিমাণে পাচ্ছিলাম যে আমি অনেকটা লাফ দিয়ে ঘুম থেকে উঠলাম। ঘুম ভেঙে যাওয়ার পর দেখি গন্ধটা পুরো ঘরে ছড়িয়ে গেছে এবং তা পরিমাণে বেশি, যা সহ্য করা যাচ্ছিল না। আমি গন্ধটা কমানোর জন্য রুমের জানালাগুলো খুলে দিই, কিন্তু তবুও গন্ধটা যাচ্ছিল না। রুমে স্প্রে দিলাম, কিন্তু গন্ধটা কমছিল না, বরং মনে হচ্ছিল যেন গন্ধটা বাড়ছে। কোনো উপায় না পেয়ে যখন রুমের ছিটকানিটা খুললাম, মনে হলো কেউ একজন সজোরে দরজার বাহির থেকে ধাক্কা দেয় আর দরজাটা সজোরে আমার মাথায় আঘাত করে। এরপর আমার আর কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর জানতে পারি আমার পাশের রুমের এক ভাই ফজরের নামাজ পড়ার সময় ওঠে এবং রুমের বাইরে আমাকে দেখেছে এবং আমার শরীর রুমের মধ্যে, অর্ধেক শরীর বাইরে পড়েছিল। পরে আমার বন্ধুরা আসলে ওরা আমাকে সুস্থ করে তোলে এবং এটাই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। এছাড়া আমার জীবনে ঘটে যাওয়া এক ভয়ানক ঘটনা আছে, যা অন্য আরেকদিন লিখে পাঠাবো। সবাই ভালো থাকবেন। এবং এখন আমি যেহেতু কোথাও নাম বলতে নিষেধ করেন, আমি বলে দিচ্ছি সুজন হোসেন অনিক, তার বাসা মালিবাগ, ঢাকায়। এবং আমি একটা জিনিস শুধু বলবো যে আজকে অনেকেই জানি যে ভূত এফএম শেষ করেও ওয়াশরুমে যাবেন এবং ওয়াশরুমে যে ছোট্ট জানালাটা আছে সেই জানালা থেকে আপনাদের এমনিতে না চাইতেই চোখ পড়ে। কেন যেন আমরা যে জিনিসটা অ্যাভয়েড করতে চাই সেদিকেই আমাদের চোখ বারবার চলে যায়। যে জায়গাটা, ওই যে বলে না যে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, তো ব্যাপারটা এরকম যে আমরা যে জিনিসগুলোকে অ্যাভয়েড করতে চাই, যে জিনিসগুলোকে ভয় পাই, সেই জিনিসগুলোই বারবার আমাদের সাথে ঘটে যায়। আমরা হঠাৎ করে অস্বস্তি অনুভব করছি, হয়তো শুয়ে আছি, ঘুমিয়ে আছি, রাত অনেক, এবং আমার কাছে মনে হলো যে হয়তো যে এখন 2টা বা 3টা বাজে, আমার ঘুম ভেঙে গেছে। আমি জানি যে এখন তাকালে আমি খারাপ কিছু দেখে ফেলতে পারি বা আমি আমার ঘরে কারো উপস্থিতি টের পাচ্ছি। কেন জানি না ওই সময় আপনি থেকেই চোখটা খুলে যায়, কেন জানি না ওই সময় আপনি থেকেই আমরা দেখে ফেলি সেই ভয়ের কিছু জিনিসটা। এবং এইখানেও সেই ব্যাপারটাই হয়েছে এবং চোখ চলে গেছে দূরে, সেখান থেকে ধীরে 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 সেই জিনিসটা কাছে এসছে এবং এক সময় ওনার জানালার যে ছোট্ট যে জানালাটার ওয়াশরুমের সেখানেই পা ঝুলিয়ে বসছে এবং পায়ে ছিল 4টি আঙ্গুল। তো এই জিনিসটা আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ব্যাপারটা কতটা ভয়ের, যে 4 আঙ্গুল সহ একটা পা আপনার ওয়াশরুমের ছোট্ট জানালায় ঝুলছে এবং আপনি অনেক দিন আগে দেখা কোনো মানে বা এরকম কোন একটা উদ্ভট টাইপের একটা গন্ধ আপনার নাকে আসছে, ঘুম ভেঙে গেল আপনার যে গন্ধের কারণে, এবং আপনি দেখছেন যে পুরো ঘরে সেই গন্ধ এবং যে কোনো ধরনের স্প্রে দিয়েও সে গন্ধটা আর যাচ্ছে না। কেমন লাগে এই ব্যাপারগুলো? এই ব্যাপারগুলো আপনাদের কাছ থেকে জানতে চাই। আপনারা একটু সময় নিয়ে SMS করুন আমাকে। আমি কিছুক্ষণ পরে একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসবো এবং আপনারা কি লিখলেন না লিখলেন জাস্ট জানাবেন যে আজকে যদি মনের ভুলে কোনোভাবে বাথরুমে গিয়ে হঠাৎ করেই দেখে ফেলেন আপনার সেই ওয়াশরুমের ছোট্ট জানালার বাইরে 2টো পা
যার যে পায়ে 4টি করে আঙুল, অথবা আপনি যদি হঠাৎ করে ঘুম ভেঙে এরকম কোন একটা অদ্ভুত টাইপের গন্ধ পান, অথবা আপনি যদি হঠাৎ করে অনুভব করেন যে আপনার শরীর কোথাও চুলের স্পর্শ লাগছে, আপনার যে চুলের স্পর্শটা আপনার ঘুম ভাঙিয়ে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, এবং তারপরে আপনার ঘটনায় আমরা যাবো। হ্যালো লিসেনার, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম সেতু। আমি দক্ষিণখান থেকে আসছি। ওকে। তো ঘটনাটা বেসিক্যালি রাসেল ভাই আমার কলিগের কাছ থেকে শোনা। এটা জামালপুরের একটা ঘটনা। জি। এটা ঘটনাটা প্রায় আজ থেকে 12 থেকে 13 বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা জামালপুর সদরেরই। ঘটনাটা সবাই মোটামুটি জানে। জামালপুর সদরে যারা এখন শুনতেছে সবাই ঘটনাটা জানে। তো যাই হোক, ঘটনাটা আসলে এরকম ছিল রাসেল ভাই, যে যার ঘটনাটা উনি মানে আমার যে কলিগ আছে কবির, ওর ফুফাতো ভাইয়ের বাসাতেই মানে ঘটনাটা তখন শুরু হয় আর কি। তো ওই লোকটা মানে এমনিতে মোটামুটি বয়স ছিল, আর ছেলে মেয়ে ছিল 4 জন, 3 ছেলে আর 1 মেয়ে ছিল। তো ছেলেদের ইনকামে ওনাদের ফ্যামিলি চলতো, আর পাশাপাশি উনি মানে শখের বসে আর কি মাছ ধরতো। তো যাই হোক, মাছ ধরার জন্য আর আসলে ভাই গ্রাম্য ভাষায় আপনাকে একটা পোকা সেটা টিম ইউজ করা হতো। তো সেই পোকাটা ধরার জন্য উনি মাঝে মধ্যেই বেরোতো। তো একদিনকার ঘটনা, সেই জন্য উনি সেই পোকাটা ধরার জন্য বের হয়েছে। তো বের হওয়ার পরে মোটামুটি অনেকক্ষণ মানে খোঁজাখুঁজি করছে। তারপর মানে ওনাদের বাসা থেকে মাঠ আছে বড়, তো মাঠ পেরিয়ে ওখানে ঝোপঝাড় আছে, তো ওদিকে গেছে আর কি সেই ডিমগুলো খোঁজার জন্য। তো ওখানে যাওয়ার পরে মোটামুটি কিছুক্ষণ খোঁজার পর একটা গর্ত দেখতে পারছে। তারপর ওখান থেকে মানে 3টা ডিম কালেক্ট করছে, বাট ওগুলো মানে যে পোকার ডিমটার সাইজ যেরকম থাকার কথা সেরকম ছিল না। মোটামুটি আপনার কবুতরের ডিমের যেরকম সাইজ হয় ওইরকম সাইজ ছিল ডিমগুলোর। তো উনি তারপরেও ওগুলো মানে কিউরিওসিটি ছিল, সেটা নিয়ে ওনার এই যে আপনার গ্রামের মানুষ যে গামছা দিয়ে আপনার থলি বানায় মানে কোনো কিছু নেওয়ার জন্য, তো ওটাকেও উনি থলি বানিয়ে ওই 3টা ডিম ওর সাথে সেটাতেই কালেক্ট করে বাসার দিকে রওনা দিচ্ছে আসার জন্য। তো আসার পথে যে আমার কলিগ ছিল, ওর ফুফাতো ভাইয়ের বাসায় প্রথম পড়ে, মাঠটা পেরিয়ে ওঠার জন্য ওই বাসাটি প্রথমে পড়ে। তো পড়ার পরে ওই লোক ওই বাসায় যায়, যাওয়ার পরে ও সরি রাসেল ভাই, একটা জিনিস মিস হয়ে গেছে, যে মানে উনি এই টিমটা নিয়ে যখন মানে ব্যাক করবে, তো পিছে ঘোরার পরেই দেখে যে মানে একটা সাপ কোন তুলে তার দিকে দাঁড়িয়ে আছে, মানে আক্রমণ করতে, মানে সাপটার আক্রমণ করার ইচ্ছে, কিন্তু ওই ডিম গুলো থাকাতে সাপটাও আক্রমণ করতে পারতেছে না। হয়তো ওনাকে আক্রমণ করলে ডিম গুলো পরে ভেঙে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য। তো উনি সাপটাকে মানে কিছুক্ষণ কাটানোর চেষ্টা করছে, প্রথম অবস্থায় পারে নাই। তারপরে সাপটাকে কাটিয়ে উনি বাসার দিকে চলে আসতে নয়। তারপর মাঠ তারপর ওই বাসাটা পড়ে। তো পড়ার পরে এই যে ওই কলিগের ফুফাতো ভাইয়ের মাকে মানে ব্যাপারটা বলে যে আমি এরকম ডিম কালেক্ট করে নিয়ে এসেছি। তো মানে আসার সময় এরকম সাপটা ছিল, তো থাকার মানে সাপটা এরকম, পরে মানে বলছে যে এগুলো আসলে সাপের ডিম, আপনি এই কাজটা হয়তো ভালো করেন নাই, এটা আপনার ভালো নাও হইতে পারে। পরে যাই হোক, উনি এটা কোনো পাত্তা দেয়নি। তো উনি কি করছে, ডিম একটা নিয়ে প্রথমে ভাঙার চেষ্টা করছে। তো আসলে এই ডিমগুলো মোটামুটি একটু শক্ত ছিল, মানে উনি নর্মালি যতটুকু প্রেসার দিলে ডিম ভাঙার কথা ততটুকু প্রেসার দেওয়ার পর ডিমটা ভাঙে নাই। তো মোটামুটি তার থেকে বেশি প্রেসার ক্রিয়েট করে মানে ডিমটা ভাঙছে। তো ভাঙার পরে মোটামুটি দেখছে যে মানে সাপের আকৃতির ভিতরে কিছু একটা আছে, মোটামুটি হয়েছে জিনিসটা, মানে এখনো ফুটে নেই পুরোপুরি ভাবে। তো উনি একটা ভাঙার পর যেহেতু দেখছে সাপেরই, উনি ওনার ভিতরে আর কোনো মানে ফিলিংস নেই যে বাকি 2টা রেখেছে। ওই মহিলা ওনাকে বলছিল যে আপনার একটা যেহেতু ভাঙছেন বাকিগুলা রেখেছেন। তো উনি আর এই কথাটা শুনে নেই, উনি 3টা ডিমে ভাঙিয়ে ফেলছে। তো ভাঙিয়া পড়ার পরে তো বাসায় এসে পড়ছে। বাসায় আসার পরে রাতে মোটামুটি জ্বর আসছে ওনার। তো জ্বর আসার পরে পরের দিন থেকে আরো জ্বর, মোটামুটি অনেক জ্বর। এখন মানে তার জ্বর থাকার কারণে উনি একেবারে শুকিয়ে গেছে রাসেল ভাই। তো শুকিয়ে যাওয়া অবস্থায় মানে লাস্ট মানে যেদিন জ্বরটা উঠছে ওদিনকে রাতে উনি মানে দেখতে পায় স্বপ্নে যে সাপটা ওনাকে দেখাইতেছে যে এটা নষ্ট করছো ডিম, তো আমিও মানে তোমারও এরকম ক্ষতি হবে, 3টা জিনিস আমি তোমার কাছ থেকে নিয়ে নেবো। তো এরকম বলার পরে তোমার যে জ্বর ছিল উনি আর ব্যাপারটা কাউকে শেয়ারও করে না যে স্বপ্ন উনি কি দেখছে বা কি। তো উনি 1 সপ্তাহ টোটালি মানে ওই ঘটনার 1 সপ্তাহ পরে মারা যায়। তো মারা যাওয়ার আগের দিন ওর ওয়াইফকে শেয়ার করে যায় ব্যাপারটা, যে উনি স্বপ্নে এরকম কিছু দেখছে।
তো শেয়ার করে যাওয়ার পর মানে ওনার যে ওয়াইফ ছিল, হ্যাঁ ওনার যে ওয়াইফ ছিল মানে সে তখন মানে ভিতরে একটা ভয় ঢুকে যায়, যেহেতু মানে এরকম একটা কিছু হয়েছে, তো এখন ওনার হাজবেন্ড মারা গেছে। তো মানে বলে গেছে যে 3 জনের এরকম ক্ষতি হতে পারে, তো এখন তো আরো মানে ফ্যামিলি আরো অনেক সদস্য আছে, তাদেরও ক্ষতি হতে পারে। তো যাই হোক রাসেল ভাই, মানে ওই লোক মারা যাওয়ার 40 দিনের মধ্যেই ওই লোকের বড় ছেলে যে ছিল, তো মানে ওর বড় ছেলে প্লাস ওনার কয়েকটা ফ্রেন্ড মিলে, তখন মোটামুটি একটু শীতকাল ছিল রাসেল ভাই। তো ওনারা মানে শীতকালে এই ব্যাপারটা মানে ওনারা কি করছে, আপনার রাত্রেবেলা বেরিয়ে ওখানে এলাকায় আর কি তার চুরি করার জন্য, কারেন্টের তার চুরি করার জন্য রাত্রে বেরোচ্ছে, কারণ রাত্রেবেলা সবাই ঘুমায় পড়ে, লাইট ফ্যান অফ করে, তখন চুরি করলে মানে কোনো প্রবলেম হওয়ার বা ধরা খাওয়ার কোনো একটা চান্স থাকবে না। তো ওনারা তার এক পাশ থেকে কেটে মাঠের মধ্যে এক পাশ থেকে তারটা কাটছে, কাটার পর মানে যেভাবে হোক মানে কারেন্টের লাইনটা ওনাদের মানে অন্য পাশ থেকে লাগে মানে 3 জন ছিল টোটাল, 3জনই কারেন্টের লাইনে সবটাই একেবারে ওখানে রাত্রে মারা যায়। তো পরের দিন গ্রামের মানুষরা ব্যাপারটা দেখতে পারে যে আসলে এরকম তার চুরি করতে গিয়ে মানে তারগুলো পেঁচানো ছিল, গোছানো ছিল, চুরি করার পর ওগুলো পেঁচানো ছিল। প্লাস মানে পরের দিন মানে গ্রামের লোকরা বুঝতে পারে যে 3জন কারেন্টের শর্ট খেয়ে রাতে মারা গেছে। তো মানে পুরো তাদের বডি যেখানে কারেন্ট লাগছে পুরোপুরি পুড়ে গেছিল একেবারে। তো যাই হোক এই ঘটনা যাওয়ার আরো কিছুদিন পরে তো ওই লোকের যে লোক মারা গেছে ওই লোকের ওয়াইফ, ওনার ছোট একটা মেয়ে ছিল, তো ওনার মেয়েকে ওনার নানির বাড়িতে পাঠিয়ে দেয়, যাও যাও মানে ওখানে যে সেফ থাকে। তো ওখানে পাঠানোর 7 থেকে 8 দিন পরেই আসলে ভাই যে ঘটনাটা ঘটে, তো ওনাদের বাড়ির পেছনে এই মোটামুটি একটু হাঁটু পানির মতো পানি উঠে যায় বন্যার কারণে। তো ওই মেয়েটা ওখানে যায় আর কি চাপাচাপি করার জন্য। তো যাওয়ার পরে এই আপনার সকাল 10টা 11টার দিকে যায়। তো যাওয়ার পর দুপুর হয়ে গেছে, বিকেল হয়ে গেছে, এখনো আসতেছে না। তো পাশের মানুষ মানে বাসার ওইদিকে খোঁজাখুঁজি করার পরে পরে ওখানে ওখানে ওই ছোট মেয়েকে মানে পায় যে ঝাপাঝাপি করতেছে, কিন্তু মানে যায় যেটা দেখে যে ওর মেয়েটার মানে মাথাটা পানির মধ্যে উম ঢোকানো থাকে মাথাটা, আর পা উপরের দিকে থাকে। তো ওইটা দেখে মানে পরে মহিলা ভয় পেয়ে যায় আরো অনেক। তখন বুঝতে পারছে যে আসলে 3জনই এরকম ঘটনা এরকম ঘটার কথা ছিল। ওনার হাজবেন্ড মারা গেল, তারপরে ওনার ছেলে, তারপর ওনার মেয়ে, তারপরে আসলে 3জনকে ওনাদের বাসাতেই এক টেবিলে কবর দেওয়া হয় 3জনকেই। তো এই ঘটনাটা ঘটার পরে মানে এলাকার মানুষ মানে দিনের বেলা তো দরকার ছাড়া যাইতো না, রাতের বেলা ভুলেও মানে ওইদিকে আশেপাশে যেত না আর কি কেউ। এটা ছিল আর কি রাসেল ভাই অনেক ঘটনা। ধন্যবাদ আপনাকে। আমরা ওই লোকটা মাছ মারতে গিয়েছিল আর কি নদীতেই, ছোট্ট একটা নদী আছে আমাদের কাছে ওখানে। তো সে মাছ মারতে গিয়ে ওই পলাই আর কি জাতীয় ওই যে সাপ দিয়ে দিয়ে যে মারায়, তো উনি যখন কয়েকটা সাপ দেওয়ার পরে একটা নাকি মাছ হাতে ওনার লাগছে আর কি, তো একটা খুঁজে দেখে যে টাকি মাছের মতো একটা মাছ, বেশ বড় সড়ো। তো উনি ওটা হাতে ধরছে, ধরার পরে তো মানে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হচ্ছে মাছটার পিছন পাশে হচ্ছে আঁশটা থাকার কথা, মানে আড়াটা। জি। আর উনি যখন ধরছে মাছের মাথা থেকে উল্টো পাশে আর কি, মানে মাথার দিক থেকে উল্টো পাশে লাগতেছে আঁশটা। তো উনি ওনার গাটা একটু শিউরে উঠছে যে কি ব্যাপার, এটা আবার কেমন মাছ। তো উনি পলাই সহ ওই মাছটা উঠাইছে আর কি উপরে। উঠে দেখে রাসেল ভাই যে উনি মানে লগে উঠে মানে ফেড হয়ে গেছে, যে উঠে দেখে যে মানুষের মতো চোখ, মানে ওই মাছটার যে মানুষের মতো চোখ তার দিকে তাকায় আছে। এই দেখে উনি ওখানেই কিছুক্ষণ পড়ে গেল। তো পড়ে যাওয়ার পরে তারপর লোকজন মাছ শ্রদ্ধালু মিলে মাছ মারে, ওই লোকজন সবাই বললো কি ব্যাপার ও পড়ে গেল। এসে তাকে হুস করালো। তো করার পরে তাকে জিজ্ঞাসা করলো যে তোর এরকম হলো কেন। তো বললো যে আমি হঠাৎ করে মাছ ধরতে গিয়ে দেখি যে এই ঘটনা, আমি মাছটা উঠায় দেখি যে মানুষের মতো চোখ, আমি তখন তড়িৎ গতিতে মাছটা ফেলাই দিই নদীতে। তখন দেওয়ার পরে আর আমি আর কোনো হুঁশ নেই। যাক একটা সময় সবাই মানে বিষয়টা এখানে শেষ হলে পারতো, কিন্তু হয়নি। তো ওই লোকটা দেখা গেল যে কিছুদিনের মধ্যে তার শরীর শুকানো শুরু হলো, মানে এমন শুকানো যে মানে ডায়াবেটিস হলে তো একটা মানুষের একটা এক ধরনের শুকায়, কিন্তু এটা এই শুকানোটা সেই শুকানো না, মানে আস্তে 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 মনে হচ্ছে যে ওনার কলিজা রক্ত পিণ্ড মানে সবকিছু খুলে খুলে খাচ্ছে, এরকম পরিস্থিতি। তো একটা সময় যখন মানুষ মনে করছে যে ও বহু ট্রিটমেন্ট করছে, আশপাশে অনেক ডাক্তার তারা খুব বহু ট্রিটমেন্ট করছে, কোনো কাজে আসেনি। তো একটা সময় তখন ওই আমার নানার
খবর পেয়ে গেল, তো নানাকে নিয়ে এসলো যে ওরা যেহেতু দুইজন বন্ধু বান্ধব মিলে আর কাজটা করে, তো আমার নানা আর ওই দৌলত মুন্সি মানে তার সাথে যে তার বন্ধু, তো ওনারা দুইজন ওই মানে সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় এইভাবে ট্যুরে গিয়ে গিয়ে কাজটা করতো। তো সাইকেল নিয়ে ওরা চলে গেছে, ওখানে গিয়ে রাত্রেবেলা আপনার ওখানে আবার একটা ফুলবান্দি জায়গা আছে, বেশ বিশাল বড় গাছ গাছরা, একটা বড় ধরনের একটা মরাচাক করা ঘরও আছে ওখানে, ওই ডোমের ঘর। তো সব মিলে ওনারা যখন ওই বাড়িতে গিয়ে পৌঁছার পরে তো রুগী তখন মোটামুটি একদম মানে মানে একদম বিছানা শয্যা হয়ে গেছে, মানে শয্যাবিহীন হয়ে গেছে। তো লোকজন, তো কিছু মহিলা তাকে ওই ঘরের মধ্যে ওই তাকে চিৎ করে শোয়ায়, তার পায়ে সরিষার তেল দিয়ে ইয়ে করতেছে, মালিশ করতেছে, আর ওই একটা কুপি জ্বালায়, মানে লাফ জাতীয় জ্বালায় তার সামনে উপরে রাখছে, দিয়ে মহিলারা মোটামুটি তাকে ইয়ে করতেছে। আর আমাদের ওখানে মানে একটা জিনিস হলো যে তুলা রাশির জাতকের কিছু একটা লোক থাকে যে তাদেরকে পাতা বলে আর কি এখন থেকে, তো ওটা দিয়ে আসন করা হয় তাকে দিয়ে, মানে ওই সল জব করার জন্য। তো তখন আমার ওই নানা তার বন্ধু মিলে ওই লোকটাকে তখন ওই তার দুই হাতে সরিষার তেল লাগায় দিয়ে তাকে আসন দিয়ে দিয়েছে, দিয়ে এখন মানে তাকে সল জব করবে। তো ইন্ডিভিজুয়াল মন্ত্রটা তো পড়ছে, সবকিছু পড়ছে। তো এমন সময় দেখে যে পশ্চিম উত্তর, ওই বাড়িটার পশ্চিম উত্তর জ্যোৎস্না রাত, একদম ফটফটে চোখে সবকিছু স্পষ্ট, মানে দিবালোকের মতো। কিন্তু ওই পশ্চিম আর উত্তর পাশে দেখে ওই কোনাসে দিয়ে বাঁশঝাড় আছে ওনাদের, ওই ওই বাড়ির ওই এলাকার বাঁশঝাড় ছিল। তো দেখে যে হঠাৎ অন্ধকার, মানে এমন এক অন্ধকার অবস্থা পরিবেশ বিরাজ হলো যে মানে যে এখনই দেখা যাচ্ছে সব থেকেই দিনের আলোর মতো চাঁদের আলোটা, আর অথচ ওই জায়গাটা কেন কালো হয়ে গেল, হঠাৎ কালো অন্ধকার হয়ে একটা বাঘ দিয়ে ওই বাঁশের ঝাড়ে একদম বিশাল করে একটা বাতাসটা জুড়ে তারপরে এসে পাতাটা যে আসন দিছে যে লোকটারে, পাতাটা তাকে উঠায় একটা আছাড় দিল। এমন আছাড় দিয়ে দিছে, তার নানা বললো যে তার এক জিভা বের হয়ে গেছে, অনেকটা এরকম পরিস্থিতি। তো ওরা তো মনে করছে তো মরে গেছে। তারা দুইজন করছে কি, দুই বন্ধু মিলে এখন মানে পটলা বাটলি গুছাইতেছে যে এখন পালানো ছাড়া তো বুদ্ধি নেই, মনে করছে যে এ তো মরে গেছে। তো যাই হোক, এখানেও ঘটনাটা শেষ হলে পারতো। তো সবচেয়ে যে বড় দুঃখজনক ঘটনা হলো যে ওই পাতাটারে ওখানে ফেলায় দেওয়ার পরে ওখান থেকে একটা অবয়বের মতো, একটা বাতাসের মতো একটা দ্রুত গতিতে ওই যে রোগীটা যেখানে ছিল, যে ঘরটাতে তাকে পাহারা দিচ্ছিল মহিলারা, ওই রোগীর ঘরে গিয়ে একটা বাতাসের মতো, পরে মহিলারা তখন তাকে বলছে, মানে নানারা যেটা জানছে পরে, যে ওই মহিলাদেরকে হঠাৎ করে একটা ওরা বললো একটা বাতাস অনুভব হলো, একটা আসলো, এসে একটা অবয়বের মতো একটা লম্বা, মানে 30-40 ফিট, মানে মনে হচ্ছে টিভির চাল ভেদ করে যেন মনে হয় আকাশের মতো উপরে উঠে গেছে, এইরকম একটা অবয়ব, তার ঠিক পাটা ওই লাশের, মানে ওই যে লোকটাকে আর কি রোগী, মানে যে লোকটাকে চিৎ করে শোয়ায় যে তাকে ইয়ে করছে, ওই তার গলা বরাবর একটা পা দিয়ে এমন চাপ দিল, লোকটার সাথে সাথে ক্যাপ করে উঠে মারা গেল। এই তো চিল্লাপাল্লা, মহিলারা সব কান্নাকাটি শুরু করছে যে এই মারা গেল মারা গেল, এই করতে করতে পরে একটা সময় নানা আর ওই সেই দৌলত মুন্সি ওনারা দুইজন সাইকেল নিয়ে রাসেল ভাই যেই পরিমাণে দৌড়ানি দিছে, মানে কয় জীবনে আমরা এরকম কোনোদিন ভয় পাইনি, যেটা আমাদের জীবনে এরকম ভয়। তো এই পরে আরো সবচেয়ে বড় আশ্চর্যজনক ঘটনা হলো, নানার এবং তার বন্ধু যখন আসতেছিল, ঠিক ওই যে সেই ফুলবাতের গাছের ওখানে যে গাছগুলো ছিল, ওইখান থেকে আমার নানার নাম ধরে বলতেছে, আব্দুর রহমান আমার একটু নিয়ে যা, খারা খারা একটু খারা, একটু আমার নিয়ে যা। তো নানা চিন্তা করলো যে এই এত আমরা 5-7 মাইল দূরে আমাদের এলাকা থেকে আসছি এখানে একটা ইয়ে করতে, এখানে আমাদের চিনলো কে? তো নানার দৌলত মুন্সি তাকে বলতেছে পিছনের দিকে তাকাস না, তাড়াতাড়ি দৌড়া। তো নানা পিছনে ছিল, তো তো এখন এত জোরে সাইকেল বলা চালাচ্ছে, নানার যে সম্পূর্ণ শরীর ঘেমে, মানে তার শরীরে যত শক্তি ছিল ওই শক্তি দিয়ে সাইকেল চালাচ্ছে, বাট মনে হচ্ছে যে সাইকেল আগাচ্ছে না। কিন্তু ওদিক থেকে আমার বলতেছে যে আব্দুর রহমান আমার নিয়ে যা খারাপ, এই করতে করতে যখন সে দাঁড়ালো না, তখন বললো কয় বেটা বাঁচিয়ে গেলি, তখন কবিরাজি একটা মানে শিখাইতাম যে কেমনি কবিরাজি করিস তোরা, এই কথা বলে তখন এই নানা তো ওরা দুইজন দৌড়তে সামনে একটা বাড়ি পেয়ে কোন রকমের বাড়িতে যা বসে ডাক দিয়ে বলছে ভাই আমাদেরকে একটু পানি খাওয়ান, বলেই ওখানে পড়ে গেছে নানা, দুইজনও সেন্সলেস ওখানে। এই তারপরে পরে সকালবেলা খবর টবর পেয়ে তো আমাদের এলাকা থেকে লোকজন গেল, যায় আমরা পরে আমাদের নিয়ে এসছে। এই ছিল আমার মোটামুটি ঘটনাটা। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাই, তারপরে আমরা এসআরএস এবং অন্য সবকিছুতে আসি। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আমরা এবং আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু আমাদেরকে বলেন। আমি মোহাম্মদ আনাস, আমি মগবাজার থেকে এসেছি।
জি। তো ভাইয়া আমি সরাসরি আমার ঘটনা চলে যাচ্ছি। আমার গ্রামের বাড়ি সিলেট। যদিও আমি মানে সিলেটে তো আমার একটা যাওয়া হয় না। তো আমি ২ বার গেছি সিলেটে, একবার আমার মা-বাবার সাথে এবং লাস্ট বার যাই আমার ফ্রেন্ডসদের সাথে। তো ভাইয়া ঘটনাটি অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডসদের সাথে যাওয়ার পরই হয়। ঘটনাটি এমন ছিল যে ভাইয়া ফ্রেন্ডসরা হলে আরকি যা হয় যে নরমালি আমরা মজা-টজা করি। তো ভাইয়া আমরা রাতের বেলা ডিসাইড করলাম যে আমরা বের হব। মানে গ্রামটা ঘুরবো। তো ঘোরার জন্য আমরা বের হলাম। দেন আমরা মানে আসলে ভাইয়া নরমালি মানে আমাদের গ্রামের মানে আমাদের বাসাটা আপনার রোড থেকে একটু বেশি দূরে ছিল। যার কারণে হেঁটে, হেঁটে আসতে হতো, মানে অনেক দূর পর্যন্ত হাঁটতে হতো। তবে আমরা সড়ক দিয়ে হাঁটছিলাম, I mean রোড দিয়ে। তো হাঁটছিলাম আমরা যে যার মতন হাঁটছিলাম। কেউ গান শুনছি, কেউ মজা করছি, এরকম ভাবে হাঁটতেছিলাম। তো হাঁটতে, 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 হাঁটতে ভাইয়া আমরা ঘোরা-টোরা শেষ। আমরা অনেক দূর পর্যন্ত ঘুরলাম। তো আড্ডা দিলাম। তো আমরা যখন নাকি বাসায় ব্যাক করি, তো ভাইয়া ব্যাক করার সময় মানে আমি আমার ফ্রেন্ডসরা তো সবাই একসাথে ছিলাম, বাট সাডেন আমার একটা বাসা থেকে আমার ফ্রেন্ডের ফোন আসে আরকি। তো ফোন আসার পর ভাই আমি ফোন পিক করি। ফোন পিক করার পর আমি ওদেরকে বলেছি যে আমার ফোন দিছে, তো ওর সাথে একটু কথা বলতেছি। তো আমি ওর সাথে কথা বলতেছিলাম। তো কথা বলতে বলতে মানে আমি একটু বেশি কথা বলছিলাম, যার কারণে ভাইয়া আমার ফ্রেন্ডরা যেমন আয়াজ, নোমান, হিরা, মানে আমার কিছু ফ্রেন্ড আছে। তো ওরা ভাইয়া খুব বিরক্ত ফিল করতেছিল যে আমি ঘুরতে আসছি ওদের সাথে, তো কেনই না আমি ওদেরকে টাইম দিচ্ছি না, কারণ আমি ফোনে বেশি টাইম স্পেন্ড করছি। তো যাই হোক ভাইয়া, ওরা ব্যাপারটা মানে একটু খারাপ ভাবে নিল যে ওদের সাথে টাইম স্পেন্ড করলাম না। যাই হোক, তো ওরা জানতো নরমালি যে আমি মানে ভূত, জিন, যাই হোক এগুলাকে একটু মানে বেশি ভয় পাই। তো ভাইয়া আমি ভয় পাই, তো ওরা জানতো যে ভয় পাই, তো ওরা যদি মানে উল্টাপুল্টা কিছু করে বা যদি ফানও করে তাহলে আমি ব্যাপারটা সিরিয়াসলি নিয়ে নিব। তো যাই হোক বাবা, ওরা আমারে ভয় দেখাইছে। তো ভাইয়া ফার্স্ট অফ অল যখন ওরা আমারে ফার্স্টে ভয় দেখাইছে তখন আমি বুঝতে পারছি যে না, ফ্রেন্ডরাই ফান করতেছে। তো ওইরকম ভাবে ব্যাপারটা নেওয়ার কিছুই নেই। বাট ভাইয়া মানে রাস্তাটার কিছু ডিসক্রিপশন দেই। মানে আমরা যে রোডটা দিয়ে হাঁটছিলাম এর দুপাশেই ছিল মানে এক পাশে ধান ক্ষেত এবং এক পাশে একটা নদী ছিল ভাইয়া, বিশাল এক নদী। তো আসলে ভাই আমরা হাঁটতেছিলাম, তো তেমন এক অবস্থায় ওরা আমাদের ভয় দেখানোর জন্য কেউ কেউ মানে ধান ক্ষেতের এখানে চলে যাচ্ছে, কেউ কেউ গাছের পাশে চলে যাচ্ছে, কেউ কেউ বা আমার পিছনে পিছনে হাঁটতেছে, বিভিন্ন রকমের সাউন্ড করতেছে। তো ওরা এরকম করতেছে, তো ভাইয়া আমি ব্যাপারগুলো দেখতেছি। তো যার কারণে নর্মালি ছিলাম। কিন্তু ভাইয়া এক সময় আমি ফোনে কথা বলতে বলতে মানে বলছি যে ডিস্টার্ব করিস না, আমি একটু ফোনে কথা বলতে, তো ভাইয়া বলতে বলতে আমি মানে একটু বেশি সামনে এগিয়ে যাই, যার কারণে মানে ওদের থেকে আমার ডিস্টেন্স একটু বেশি ছিল। তো ভাইয়া কাহিনীটা অ্যাকচুয়ালি সেখানেই হয় আর কি। তো আমার কাহিনীটা এটা ছিল ভাইয়া যে আমি হাঁটতেছিলাম, তো ভাইয়া পিছন থেকে ওরা ওই যে বললাম সাউন্ড করতেছিল। তো ভাইয়া তেমন এক রকম মানে কিছু কিছু মানে সাউন্ড মানে সাধারণ না ভাইয়া, মানে একটু অন্যরকম সাউন্ড, দেখ কিছু বাজে গন্ধ আমি ফিল করতেছিলাম। তো ভাইয়া এরকম গন্ধ ফিল করতেছি, বাজে কিছু মানে এরকম উল্টোপাল্টা সাউন্ড আসতেছে। তো ভাবলাম যে না, এটা মেবি আমার হ্যালুসিনেশন হইতেছে, তো ব্যাপারটা আমি নর্মালি নেই। কিন্তু ভাইয়া আমি যখন আরেকটু সামনে বাড়ি তখন দেখি যে মানে আমার থেকে ৪-৫ হাত লম্বা একজন আমার সামনে দাঁড়ায় ছিল। তো ভাইয়া আমি ব্যাপারটা দেখে আমি ওখানে যে সাইলেন্ট মানে স্টপ হয়ে যাই। বাট ভাইয়া আমি ভাবছি যে না, মেবি আমাদের একটা ফ্রেন্ড আছে তন্ময়, একটু লম্বা। তো আমি ভাবছি যে না মেবি ও। তো ভাইয়া যেহেতু রাত ছিল, ফেস ভালো মতন দেখা যাচ্ছিল না, কিন্তু আমি ফিল করতে পারছিলাম যে সামনে কেউ দাঁড়ায় আছে, মেবি আমার ফ্রেন্ড। তো ভাইয়া আমি তারে মানে আমার ফ্রেন্ড মনে করে আমি বলতেছি যে তন্ময় দোস্ত ফাইজলামি করিস না, এখানে আয়। তো আমি তাকে ডাকতেছি ভাইয়া, কিন্তু সে আসতেছিল না। সে দাঁড়াচ্ছে যে মানে দাঁড়াই আছে। তো ভাইয়া দাঁড়াচ্ছে। তো আমি ভাইয়া গেছি কোনো রকম, আমি সামনে গেছি। তো আমি যতই সামনে বাড়ি সে ততই পিছনে যায়। আমি যতই সামনে বাড়ি তার রাখার জন্য সে ততটাই পিছনে যায়। আবার আমি যখন পিছনে যাই তখন সে আমার সামনে আসে। তো ভাই এরকম ফাইজলামি করতেছে। তো এরকম করতে করতে ভাইয়া মানে অ্যাকচুয়ালি হয়েছে কি, যখন আমি বেশি ভয় পাই যাই, তো মানে আমি যখনই কি তার স্পর্শ করতে যাই মানে আমি তার সামনে যাই, তো তখনই ভাইয়া পিছন থেকে আমার ফ্রেন্ড আসে। ফ্রেন্ড আসে মানে চিৎকার করে ওঠে, যার কারণে পিছনে ঘুরে ভাইয়া সেন্সলেস হয়ে যাই। ওকে।
থ্যাংক ইউ সো মাচ। ভাইয়ের ঘটনা আপনারা যেহেতু বলছেন, আপনার শেষ ঘটনাটা শুনে আসি আমার কাছ থেকে। জি, আরেকবার নামটা বলুন প্লিজ। জি, আমার নাম আলমগীর সরকার। আমি আসছি পূর্ব জোরাইন থেকে। তো রাসেল ভাই, ঘটনা তো প্রচুর আছে, যাই হোক আজকে একটু একটু বলি। তো আমি ঘটনা চলে যাই। এটা আমার সঙ্গে আমি জানি না কতটুকু ভৌতিক বা কতটুকু ইয়ে, কিন্তু আশ্চর্য লাগছে আমার কাছে একটু যে বিষয়টা কেন এরকম হলো। 1983 তে আমি প্রথম এসএসসি পরীক্ষা দিই। তো কোনো এক কারণে আমার পরীক্ষাটা খারাপ হয়ে যাওয়ার, রেজাল্ট খারাপ হয়ে যায়। তো আমার বাবা ছিল একটু খুব রাগী লোক। তো আমি যথারীতি ভয়ে আর বাড়িতে যাইনি। রেজাল্ট খারাপ পেয়ে আমি ওইভাবেই স্টেশনে যাই। যে অবস্থায় ছিলাম, যেই কাপড়ে ছিলাম ওইভাবে স্টেশনে যাই। আমার পকেটে তখন 9 টাকা। তো আমি তখন স্টেশন থেকে একটা ট্রেন ধরে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিই। তো কাউনিয়া স্টেশন নামে আমাদের রংপুরের গাইবান্ধার মাঝামাঝি একটা কাউনিয়া স্টেশন আছে। ওই স্টেশনে আমি নামলাম, মানে কোন এক কারণে নামলাম। তো নেমেই হঠাৎ ওই চেকারের হাতে ধরা পড়লাম। তো উনি বললো যে, এই তুমি এই অবস্থায় কোথায় যাচ্ছ, কি অবস্থা? তো তখন স্টুডেন্ট ছিলাম, সাধারণত স্বভাবত একটু ভয় পাতাম। তো তখন জিজ্ঞাসা করলাম, আমি বললাম যে আমি এরকম রেজাল্ট খারাপ হওয়াতে আমি একটু মানে ভয় পেয়ে গেছি, বাড়িতে যাবো না, আমি এক জায়গায় চলে যাবো। তো বলছে, উনি জিজ্ঞেস করে বললো যে না তুমি চলে যাও, আমাকে ব্যাক করালো। এই করতে করতে স্টেশনে অনেক সময় হতে রাত্রেবেলা আবার ব্যাক, মানে স্টেশনে আমি ওই ট্রেনে আমি আবার গাইবান্ধার উদ্দেশ্যে আসতেছিলাম। তো হঠাৎ ওই কাউনিয়া গাইবান্ধার মাঝামাঝি একটা বামুননগর স্টেশন আছে। আমার তখন মনে হলো যে এখানে আমার এক মামা আছে, মানে উনি ওই সাতিন ইউনিয়নের চেয়ারম্যান, তার ছেলে। উনি আমাদের এলাকা, আমাদের বাড়িতে বেশ কিছুদিন লজিং ছিল। তো আমি তখন ওখানে নেমে গেলাম, ওই বামুননগর স্টেশনে নেমে গেলাম। নেমে যাওয়ার পরে তখন আমি নেমে দেখি যে ওখানে তো গ্রাম দেশের ওই গ্রাম অঞ্চলের স্টেশন, কোনো বাতি নাই, ইটি নাই। তো তখন আমি ওই নেমে ওই 7 ইউনিয়নটাতে কথা একটু বলে নিই আগে, যে ওই স্টেশন থেকে যেতে প্রায় 2 কিলোমিটার হেঁটে যেতে হয়। তো যেতে পথে পরে নদীর ধার দিয়ে যেতে হয়, কিছু দূর গিয়ে একটা শ্মশানঘাট হিন্দু পাড়া আছে, তারপরে হচ্ছে ওই ইউনিয়নে ঢুকতে হয়। তো সবচেয়ে বড় আমার ভয় ছিল ওই শ্মশানঘাটটা নিয়ে। তো আমি চিন্তা করলাম, যাক চাঁদনি রাত, আর ইয়াং ছেলে, তখন ভয় পেতে ছিল না। আর আমার লাইফে কোনোদিন আমি জীবনে ভয় পাইনি বা এই সমস্ত তখন বিশ্বাসও করতাম না এরকম। তো তখন আমি যেতেই একটা সামনে আবার জনতা ব্যাংক আছে, ব্যাংকের পাশে একটা তেঁতুল গাছ আছে, বড় বিশাল তেঁতুল গাছ। ওই তেঁতুল গাছের আগে আমার একটু শরীরটা একটু কাটা দিল। তা আমি আবার ওই আমার যথারীতি সাহস করে এগুলাম। এগোতেই দেখি যে একটা চট পরা আর কি, ছালা পরার মতো একটা লোক আমার সামনে, মানে আমার সামনে এসে হঠাৎ লম্বা চোরা আমার সামনে এসে হাত বাড়িয়ে দিয়ে বলছে, এই টাকাতে। চেহারা কেমন ছিল? চেহারা বেশ কালো মতো, বেশ লম্বা চোরা, মোটামুটি ইয়ে ছিল। গায়ে চট ছাড়া চট ছাড়া কিছু ছিল না, মানে উপরে একটা চট এইরকম, মানে যে ইয়ার মতো পড়ছে, আর নিচেরটা ওই চট পরা ইয়েটা ছিল। তো আমাকে এসে বললো যে এই টাকাতে। আমি বললাম যে আমি ছাত্র মানুষ, এইরকম ভয় ভীতি, মানে আমি বাড়িতে না যে এইরকম কষ্টের মধ্যে আছি, আমি খাইতে জানি, আমি খুব খারাপ অবস্থা, আমার কাছে যা পাস দে। তখন আমি ওই দুই একটা যা ছিল দিলাম। তো দিলে পরে বললো, যা কই যাবি যা। তা আমি তখন ডান বাম তাকাচ্ছি বা আশেপাশে তাকাচ্ছি, কোনো লোকজন নেই। রাত তখন প্রায় 12টা-1টার মতো, কোনো লোকজন নেই। তা আমি পিছনে, আমি কৌতূহল বশত তাকালাম না যে লোকটা কোন দিকে গেল, বা আমি মনে করলাম তেঁতুল গাছের বোধ হয়তো ওই মোচর দিয়ে ওই পিছনে গিয়ে দাঁড়াইছে বা এই ধরনের কিছু একটা হবে। তো দেখলাম যে না, লোকটা নাই। তা আমি মনে করলাম হয়তো কোনো জায়গায় ঘুরে ঘুরে যে গেছে। তা আমি তার মতো করে চলে গেলাম, আমি আমার। তো যখন আমি ওই রাস্তা দিয়ে কিছু দূর এগুলেই নদীর লাইনটা আর কি, রাস্তার নদীর ঘাট দিয়ে এগোতে হবে শ্মশানঘাটের দিকে। তো সমস্যাটা হয়েছে, যখন রাস্তাটা থেকে যখন আমি নামলাম, নামার পরে আমি যখন এগোচ্ছি, তা আমি খুব চিন্তা করতেছি যে একটু দোয়া সুরে পড়ে নেই, যে সামনে যেহেতু শ্মশানঘাট পাবো। তো আমি কৌতূহল বশতই হঠাৎ করে দেখি আমার সাইড দিয়ে একটা লোক দ্রুত আমাকে পিছিয়ে ফেলে সে আগায় যাচ্ছে। আমি মনে করলাম এই তো সাথী পেয়ে গেছে। তো ওনাকে ডাকলাম যে, ভাই একটু দাঁড়ান না, একসাথে যাই। আপনি কোন দিকে যাবেন? আমি তো সামনে যাবো, আসেন একটা। তো আমি গোংরার একটা সাউন্ড, মানে মোটামুটি বুঝতে পারলাম সাউন্ডটা এইরকম, যে কথা না বলে আমার পিছু পিছু আসো, মানে এইরকম আয়, পিছু পিছু আয়, মানে এইরকম। আমি আমার মেমোরিতে বুঝতে পারলাম যে এইরকম ঘটনাটা কোথায় বললো। তো আমি ওই সাহসেই আমি যত জোরে আগাই, আবার উনি আমার চেয়ে তত দূরে, মানে একটা ডিস্টেন্স থেকেই যায়। জি, 5-7 হাত এরকম একটা ডিস্টেন্স থেকেই যাচ্ছে। আমি যত জোরে ওনাকে ধরার জন্য চেষ্টা করতেছি, উনি তত এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাচ্ছে। তো তখন আমি ওই
যাতে যেতে যাতে যেতে যখন ওই শ্মশান ঘাটটার কাছে আসে তো দেখলাম যে ওই লোকটা যখন আমার আসে আমি তখন মনে করলাম আমার সামনে সাথে তো একজন লোকজন আছে, বাতাস টাতাস এইটি ওইটা কিছুই ভয় পাচ্ছি না, আমি ডাইরেক্ট ওনার সাথে যাচ্ছি। তো যে ওই জায়গাটা পেরিয়ে হয়ে তারপর যখন আমি সামনে ওই সাতগিরি ইউনিয়নে ঢুকবো, ঠিক ওখানে একটা 3টা রাস্তা আছে। একটা রাস্তা আমরা যেটা যাচ্ছি এটা সোজা চলে গেল, আর মাঝখান দিয়ে বাম পাশে ক্রস করে আমার ওই নানার বাড়িতে ওই বাড়িতে যেতে হবে। তো আমি যখন ওই লোকটা যখন গেল, তা আমি ওই 3 মাথা থেকে আমি যখন টার্ন নিব বাম পাশে, ওই লোকটা সোজা গিয়ে দেখি যে বাঁশের ধারে একটা মোটো ছোটখাটো একটা বাগান মতো আছে তো দেখি ওই লোকটা ওই দিকে যাচ্ছে। তাই বললাম যে ওখানে তো কোনো বাড়ি টাড়ি নেই, ওখানে যাবে কেন? তো দেখি ওই জায়গায় যাওয়ার পরে আর লোকটা তার আমি আর কোনো খবরই পেলাম না। পরে আমি আস্তে করে বাম পাশে টার্ন নিয়ে চলে গেলাম আমার নানার বাড়িতে। আমার মামাকে নানাকে ওদেরকে তাকে উঠাইলাম। ওরা বললো এত রাত্রে তুই কিভাবে আসলি, এত শ্মশান ঘাট এত নতুন ঘাট কিভাবে, কি ঘটনা? তখন আমি নানাকে বললাম যে না আমি ভয়ও পাইনি, আবার অদ্ভুত একটা ঘটনা আমার কাছে কেন যেন মনে হলো যে একটা লোক আমাকে একটা প্রথমত পাগল একটা তেঁতুল গাছের নিচে আমাকে আমার কাছে টাকা চাইলো, আমি টাকা দিলাম। এরপরে একটা লোক আমাকে এইভাবে আনলো, মানে আমি তার সাথে আসলাম, কিন্তু তার চেহারাও দেখলাম না, কথাও বললো না, পুরো রাস্তায় আমাকে গার্ড দিয়ে নিয়ে এসলো। বা আমি তাকে জিজ্ঞাসা করলাম ভাই কই যাবেন, খালি এইটুকুই বললো যে আমার পিছিয়ে পিছিয়ে কথা না বলিয়ে। তো এই লোকটা এই বাসার ছাড়া দিয়ে গেল, ওদিকে কোনো বাড়ি আছে পিছনে? কয় না, ওদিক তো কোনো বাড়ি নেই ওখানে। তাহলে কত তুই বেঁচে গেছিস? আমার নানা বললো যে তুই তাহলে বেঁচে গেছিস, যে তোকে কোনো একটা ভালো জিন তোকে হয়তো ওই ওখান থেকে ফলো করে তাকে মানুষের মতো করে নিয়ে আসছে, নাহলে তোর বিপদ হতে পারতো নদীর ঘাটে অথবা শ্মশান ঘাটে। তো পরে আমি তো বাঁচলাম, এই ছিল আমার ঘটনা আর কি।